হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। তিন মাসে ব্যবসার সব বাধা দূর করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রী। এবং বিরোধী দলকে দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পানি সম্পদ মন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সুনামগঞ্জ সহ হাওড় বেষ্টিত ৩ জেলায় প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহযোগিতা দেবে সরকার। আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনেও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও রাজধানীর উপর চাপ কমাতে দেশের সকল অংশে নাগরিক সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। বলেন, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এ সময় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মূল্যস্ফীতি বাড়বে না, বরং কমবে বলেও জানান সরকার প্রধান। যদি এরকম হয়, আবহাওয়া যা বলছিল, প্রেডিকশন যা ছিল আবহাওয়ার, সেই ভিত্তিতে যদি বৃষ্টিপাত হয় তাহলে যেন তারা প্রিকশন নেয় কি করা যায়। আজকে সকালে এই সেশন শুরু হবার আগেও আমি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ওনার সাথে আমি কথা বলে এসেছি এবং নির্দেশনা দিয়ে এসেছি যে সকল এই 3টি জেলার সহ ময়মনসিংহেরও কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে, এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। ব্যবসা পরিচালনা সহজ করতে আগামী 3 মাসের মধ্যে সকল বাধা দূর করা হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীতে এক প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। এ সময় দেশকে এগিয়ে নিতে গুণগত বিনিয়োগের মাধ্যমে কর আদায় বাড়াতে ব্যবসায়ী সংগঠনের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। তিনি আরো বলেন, তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ নিশ্চিত করতে হবে। এ কারণেই বড় বাজেট দিচ্ছে সরকার। অর্থমন্ত্রী জানান, বিএনপি সরকার ধসে যাওয়া ব্যাংকিং খাত আর শেয়ার বাজার হাতে পেয়েছে। তবে পরিস্থিতির উন্নয়নে সব ধরনের ব্যবসায়িক বাধা দূর করতে কাজ চলছে। রফতানি বেগবান করতে গার্মেন্টসের মতো বাকি সম্ভাবনাময় খাতেও সুযোগ সুবিধা দেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। ট্যাক্স রেভিনিউ যদি না বাড়ে, আপনারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায়ীরা। কারণ আপনাদের যে সুযোগ সুবিধার কথা বলতে গভর্নমেন্ট দিতে পারবে না, কিন্তু সিম্পলি এইখানে আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। অন্তত এই বাজেটটাই আপনারা সহযোগিতা করেন। আমি IMF, ওয়ার্ল্ড ব্যাংক সহ সব মাল্টিল্যাটারাল বডিকে বলেছি, আমাদের 2 বছরের কুশন লাগবে। বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আজকে, এখান থেকে আমার 2 বছরের কুশন লাগবে, এবং এই 2 বছর পরে 3rd ইয়ারে গিয়ে ইকোনমি উইল টার্ন অ্যারাউন্ড ইনশাআল্লাহ। বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষ, বিরোধী মত ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে স্বৈরাচারী আচরণ করেছিল, ভবিষ্যতে সেটি করার সুযোগ আর নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। আজ জাতীয় প্রেস ক্লাবে উপকূল রক্ষা নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি মন্তব্য করেন। চলমান সংকট মোকাবেলায় সরকারের সঙ্গে বিরোধী দলকেও দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শহীদ উদ্দিন চৌধুরী আনি আরো বলেন, উপকূল রক্ষা করার জন্য বনাঞ্চল, জলাধার সহ প্রকৃতিকে রক্ষা করতে হবে। এ সময় বৃক্ষরোপণের পাশাপাশি খাল খননের কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করার তাগিদ দেন তিনি। প্রেসিডেন্ট জিয়ার যে জনপ্রিয় কর্মসূচি খাল খনন কর্মসূচি, সেই দিকে আমরা নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বেশি জোর দিয়েছি। আপনি যখন এই খাল খনন কর্মসূচিটাকে বিপ্লব আকারে নিয়ে যাবেন, আন্দোলনের পর্যায়ে নিয়ে যাবেন, সেখানে খালে পানি থাকবে, শুষ্ক মৌসুমে সেই পানি ইরিগেশনে ব্যবহার হবে, উৎপাদন দ্বিগুণ হবে, মাছের চাষ হবে, এবং খালের 2 পাড়ে এই যে বৃক্ষরোপণ যে কর্মসূচির কথা আজকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি, সেটা আরেকটা বিপ্লবে আমরা রূপান্তরিত করতে পারবো। জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণ শুরু হবে।
পাইলট প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে প্রতিটি উপজেলায় 2টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিতরণ করা হবে এসব উপকরণ। আজ সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এসব কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে পরবর্তীতে সব উপজেলার সব শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেয়া হবে। মাদ্রাসা ও হাই স্কুলও এই উদ্যোগের অন্তর্ভুক্ত হবে। এ সময় শিক্ষামন্ত্রী জানান, 1 লাখ শিক্ষার্থীর জন্য ড্রেস, ব্যাগ, জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজিএমইএ। অন্যান্য প্রতিষ্ঠান এবং সংগঠনও বিভিন্ন পরিমাণে দেবে এসব সামগ্রী। প্রথমে 1 লক্ষ জুতো, মোজা, প্যান্ট, শার্ট, কামিজ, সালোয়ার 1 লক্ষ প্রথম বিজিএমই থেকে দিচ্ছেন তারা। আমরা দেব তো, সরকারও দেবে। আর হ্যাঁ, সেটা আসছে। তারপরে বিজিএমই থেকে ব্যাগ দিচ্ছেন, তারপরে আমাদের সরকার থেকে, এলজিডি মিনিস্ট্রি থেকে, আমাদের মিনিস্ট্রি অ্যাজ এ হোল টোটাল প্রোগ্রামটা আমরা করব বস্ত্র মন্ত্রণালয় থেকেও। প্রতিভা অন্বেষণ আর জাতীয় দলের পাইপলাইনকে সমৃদ্ধ করতে আগামী 2রা মে থেকে 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের অংশগ্রহণে দেশব্যাপী শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। এই উপলক্ষে আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, দেশের ভবিষ্যৎ তারকা তৈরি করতেই এই আয়োজন। প্রতিভা বাছাইয়ে কোনো স্বজনপ্রীতি বরদাস্ত করা হবে না বলেও নিশ্চিত করেন প্রতিমন্ত্রী। প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতা সিলেট থেকে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রায় 1,61,000 কিশোর কিশোরী অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন বলেও জানান তিনি। সংবাদ, যুব ও ক্রীড়া সচিব মাহবুব আলম সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। মূলত 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও রাষ্ট্রীয়ভাবে মেধা বিকাশের লক্ষ্যই নতুন করে স্পোর্টস কর্মসূচির আয়োজন। 8টি ইভেন্টের তথা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভা বাছাইয়ের এই কার্যক্রম চলমান থাকবে এবং শুরু হবে ইনশাআল্লাহ। লিটারে 4 টাকা বাড়ল ভোজ্য তেলের দাম। দাম সমন্বয়ের পর বোতলজাত 1 লিটার তেলের দাম 195 টাকা থেকে বেড়ে হয়েছে 199 টাকা, আর খোলা তেলের দাম 175 টাকা থেকে বেড়ে হয়েছে 179 টাকা। আজ ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির। তিনি বলেন, লিটারে 4 টাকা করে তেলের দাম বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষের জন্য চাপ হবে, এটা শতভাগ সত্য। কিন্তু এক্ষেত্রে সরকারের কিছুই করার ছিল না। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসলে অবশ্যই তেলের দাম আবার কমানো হবে বলে জানান মন্ত্রী। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল 195 টাকা লিটার, সেটি এখন থেকে হবে 199 টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও সমপরিমাণ যোগ হবে লিটার প্রতি। প্রযুক্তি নির্ভর পুলিশিং জোরদারের আহ্বান জানিয়েছেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। দুপুরে ডিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, প্রযুক্তি শুধু উন্নয়নের সহায়ক নয়, অপরাধের ধরনও বদলে দিচ্ছে। বর্তমানে অপরাধীরা প্রযুক্তি ব্যবহার করে নতুন কৌশল গ্রহণ করছে, তাই পুলিশ বাহিনীকে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ সময় ডিএমপির উদ্যোগে তৈরি 9টি অ্যাপস সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ, যা আধুনিক পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ পুলিশ প্রযুক্তি নির্ভর কার্যক্রম জোরদারের মাধ্যমে সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন, প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আমরা সবাই জানি, বর্তমান বিশ্ব 4র্থ শিল্প বিপ্লবের যুগে প্রবেশ করেছে। প্রযুক্তি এখন শুধু উন্নয়নের সহায়ক নয়, অপরাধের ধরন পরিবর্তিত হচ্ছে। অপরাধী তা প্রযুক্তি ব্যবহার করে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তাই পুলিশ হিসাবে আমাদের প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে সকাল থেকে মাঝারি ও ভারী বর্ষণ হচ্ছে। গত 24 ঘন্টায় বরিশালে 63.6 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 3 দিন এমন বর্ষণ অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় বরিশাল নদী বন্দরকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে গত কয়েকদিনের তীব্র গরমের পর বৃষ্টি কিছুটা স্বস্তি নিয়ে আসলেও এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবী সহ পথচারীরা। বৃষ্টির কারণে বরিশাল শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, পাশাপাশি দেখা দিয়েছে যানবাহন সংকটও।
কিশোরগঞ্জের অষ্টগ্রামে জলাবদ্ধতায় শত শত একর জমির পাকা ধান পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কৃষকরা। কিশোরগঞ্জ প্রতিনিধি আলাউদ্দিনের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অষ্টগ্রামের আব্দুল্লাপুরের হাওর জুড়ে এখন শুধুই পানি আর পানি। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলি জমি। যে ধান কয়েকদিনের মধ্যেই ঘরে তোলার কথা ছিল তা এখন পানির নিচে। কোথাও ভাসমান ধান কেটে নিচ্ছেন কৃষকরা, আবার অনেক জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেছে। জমিতে পানি জমে থাকায় হারভেস্টার মেশিন ব্যবহার করা যাচ্ছে না, ফলে বাড়তি খরচে শ্রমিক দিয়ে ধান কাটতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে গেছে কয়েক গুণ। আমাদের যে খয়া নদী, হবিগঞ্জ যখন ডল বৃষ্টি আসলে পরে আমাদের হাওর দীর্ঘদিন যাবৎ জলাবদ্ধ হয়ে যায়। এই জলাবদ্ধের একমাত্র কারণ হচ্ছে আমাদের যে আগের পুরাতন নদী ছিল শিবপুর রেন্দা, এই নদী যতক্ষণ পর্যন্ত আমাদের খনন না করে ততক্ষণ পর্যন্ত আমরা জলাবদ্ধতে মনে করেন এটা স্বীকার করতে হইব। শুধু বাড়তি খরচই নয়, অনেক কৃষক তাদের পুরো ফসলই হারিয়েছেন। ঋণের বোঝা আর সংসারের চিন্তায় দিশেহারা তারা। 40 কের ক্ষেত করছি, 40 কের ক্ষেত হয়ে গেছে তলয়া। এখন কি করি, কেমনে কি করি, মানে সব গেছে তল হইয়া, মানে বাচ্চা কাচ্চা কি করে ফালি। অন্যদিকে বেশি দামে সার ও কীটনাশক কিনে এখন আরও বেশি খরচে ফসল কাটতে ও পরিবহন করতে হচ্ছে কৃষকদের। বাজারে ভেজা ধানের চাহিদাও নেই বলে জানালেন এই কৃষক। আমরা অনেক কৃষক এমন একটা পরামর্শ কইরাও শিখছি, মানে কইরা আমরা এমন একটা এর মধ্যে ফর্জা মেঝে ফুটছি, আমরা মানে ধান বাড়ি দিতে পারতেছি না। ভাই দেখেন কত সুন্দর ফসল হয়েছে, ফসল এলে কেমন দিব ভাই, এটা মনে করেন নদীর তলে পানির তলে ডুবে গেছে, এখানে কাটায় গাড়িয়ে নেওয়ায় আনে, আমাদের দুইটা হয় বোন। কৃষকদের অভিযোগ, খোয়াই নদী ভরাট হয়ে যাওয়ার কারণেই এই ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আগে থেকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি তাদের। এদিকে কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। চলতি বছর বেশ কিছুদিন যাবতই কিছু কিছু বৃষ্টি হচ্ছে এবং প্রায় প্রতিদিনই বৃষ্টি হওয়ার কারণে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুরে এবং হোসেনপুর উপজেলার পানানবিলে বেশ কিছু জমির ধান ইতিমধ্যে তলিয়ে গেছে। এই তলিয়ে যাওয়া জমির পরিমাণ এবং কি পরিমাণ জমির ধান ক্ষতিগ্রস্ত হতে পারে তার একটা পরিদর্শন আমরা করছি এবং একটা হিসাব নেওয়ার চেষ্টা করছি, এবং ক্ষতিগ্রস্ত কৃষক কতজন হতে পারে তারও আমরা জরিপ কাজ অব্যাহত রেখেছি। জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদী উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। বিজয় টিভি নিউজ ডেস্ক। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ এখনো শেষ হয়নি এবং যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান প্রতিরোধের সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে, এমনটাই জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে যুদ্ধ শেষ হয়েছে বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের উপর বিশ্বাস নেই বলে উল্লেখ করেন তিনি। মোহাম্মদ আকরামিনিয়া জানান, যুদ্ধবিরতি চলমান থাকলেও ইরানের সামরিক কার্যক্রম যুদ্ধকালীন সময়ের মতোই অব্যাহত রয়েছে। এই সময়ের মধ্যেও সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জারি রাখা হয়েছে জানিয়ে সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইরান আধুনিক সরঞ্জাম আধুনিকায়নের কাজ করে যাচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সংবর্ধনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজা চার্লস ও রানী ক্যামিলাকে অভ্যর্থনা জানান। এ সময় ট্রাম্প ও চার্লসের করমর্দনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে হোয়াইট হাউস। ছবিটির ক্যাপশনে লেখা হয়, 2 রাজা। এ নিয়ে রাজনৈতিক ও জনপরিসরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে, এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ছবিটি প্রকাশের পর ট্রাম্পকে অপমানের রাজা বলে ঠাট্টা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। অন্যদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেকে রাজা হিসেবে দেখানোর অভিযোগ নাকচ করে বলেন, আমি রাজা নই, যদি রাজা হতাম তাহলে আপনাদের সঙ্গে এভাবে কথা বলতে হতো না। এর আগেও 2025 সালের অক্টোবর মাসে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে তাকে মুকুট পরে যুদ্ধ বিমান চালাতে দেখা যায়। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে।
ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে সবার আগে পাকিস্তান সুপার লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে পেশোয়ার জালমি। তবে শুরুতে অনাপত্তিপত্র না পেলেও শেষ পর্যন্ত নাহিদ রানাকে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফলে পেশোয়ার জালমির হয়ে পিএসএল ফাইনালে অংশ নিতে যাচ্ছেন তিনি। গত আসরে পেশোয়ার জালমির একাদশে সুযোগ না পেলেও চলতি মৌসুমে দলে অভিষেক হয়েছে নাহিদের। প্রথম ম্যাচে নিজেকে পুরোপুরি মেলে ধরতে না পারলেও পরবর্তী ম্যাচগুলোতে গতির ঝড়ে প্রতিপক্ষের ব্যাটারদের ভোগান্তিতে ফেলেছেন তিনি। এ পর্যন্ত পেশোয়ারের হয়ে 5 ম্যাচে 7টি উইকেট শিকার করেছেন নাহিদ, যেখানে তার ইকোনমি রেট মাত্র 5.42। এই ছন্দের মধ্যেই নিউজিল্যান্ড সিরিজ খেলতে দেশে ফিরতে হয় তাকে। কিউইদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 8 উইকেট নিয়ে সিরিজ সেরা পুরস্কারও জিতেছেন তিনি। নিউজিল্যান্ড সিরিজ শেষে আবারও পিএসএল এ যোগ দেবেন এমনটাই ধারণা করা হচ্ছিল, কিন্তু পাকিস্তান সফর সামনে থাকায় শুরুতে তাকে অনাপত্তিপত্র দেয়নি বিসিবি। তবুও নাহিদকে পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যায় পেশোয়ার জালমি। অবশেষে ফ্র্যাঞ্চাইজিটির মালিক জাভেদ আফ্রিদির অনুরোধে সাড়া দিয়ে নাহিদকে এনওসি দিয়েছে বিসিবি। এক দশকের সফল অধ্যায়ের ইতি টানতে যাচ্ছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ ডিফেন্ডার জন স্টোনস। মৌসুম শেষেই শেষ হচ্ছে তার চুক্তি, আর তা নবায়ন না হওয়ায় সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় স্টোনস জানিয়েছেন, সিটিতে এসে তিনি নিজের সব স্বপ্ন পূরণ করেছেন। বিদায় বার্তায় স্টোনস লিখেছেন, তরুণ হিসেবে এসে এখন তিনি বিদায় নিচ্ছেন পরিণত একজন মানুষ হিসেবে, একজন বাবা, স্বামী এবং আরও পরিপূর্ণ ফুটবলার হয়ে। পাশাপাশি কোচ পেপ গার্দিওলার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি বলেছেন, গার্দিওলা ছাড়া এতটা সাফল্য পাওয়া তার জন্য সম্ভব হতো না। 2016 সালে এভারটন থেকে সিটিতে যোগ দেয়া স্টোনস ক্লাবটির হয়ে খেলেছেন 293 ম্যাচ। রক্ষণে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা এই ডিফেন্ডার নানা গুরুত্বপূর্ণ সময়ে দলকে এনে দিয়েছেন সাফল্য। তবে চলতি মৌসুমে চোটের কারণে খুব বেশি মাঠে দেখা যায়নি তাকে। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পেরেছেন মাত্র 16 ম্যাচ। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার। হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। তিন মাসে ব্যবসার সব বাধা দূর করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রী। এবং বিরোধী দলকে দেশ ও মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান পানি সম্পদ মন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytv_official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।